হ্যালো, আসসালামু আলাইকুম। তাহলে দেখো আজকে শুরু করছি এইচএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার ফার্স্ট পেপার চ্যাপ্টার 2। ঠিক আছে? তাহলে আজকে শুরু করবো, দেখো কোন অধ্যায়? গুণগত রসায়ন। গুণগত রসায়ন। বিসমিল্লাহ। আচ্ছা, না আল্লাহর নামে তাহলে শুরু করি। গুণগত রসায়ন। আচ্ছা, তাহলে দেখো তো গুণগত রসায়ন। গুণগত রসায়ন এই জিনিসটা আসলে কি বোঝায়? তোমরা যারা কেবল এইচএসসি তে উঠছো, ঠিক আছে, তাদের কাছে হয়তো রসায়ন এই বইটা অনেক মোটা লাগতে পারে, ঠিক আছে, কিন্তু দেখো আমরা ধীরে ধীরে সবগুলো চ্যাপ্টার সুন্দর মতো শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে দেখি গুণগত রসায়ন এই অধ্যায়টার মধ্যে কি কি আছে বা এই অধ্যায়টা কিভাবে পড়তে হবে, ঠিক আছে। এখন দেখি গুণগত রসায়ন। দেখো এইটার যদি আমরা ইংলিশ টার্মটা যদি আমরা খেয়াল করি তাহলে কি পাবো আমরা? এটা দেখো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, ঠিক আছে, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। আচ্ছা, তাহলে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি কি জিনিস? রসায়ন বলতে আমাদের তোমাদের চোখের সামনে কি ভেসে ওঠে বলো তো? রসায়ন বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একগাদা বিক্রিয়া, একগাদা রাসায়নিক, মনে করো যে জিনিসপত্র, বিকার, টেস্ট টিউব, এই জিনিসগুলো ভেসে ওঠে, তাই না? এখন আমরা দেখব যে এই গুণগত রসায়ন এই চ্যাপ্টারের মধ্যে আসলে এই জিনিসগুলোই বিদ্যমান, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। মোটামুটি মোটা থেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। কি কি চলো দেখা যাক। এক নাম্বার কি? এক নাম্বার আসে আমাদের কি? এক নাম্বার আসে হলো পরমাণুর বিভিন্ন মডেল, ঠিক আছে। তাহলে আমাদের কি কি আসে? আমাদের আসে পরমাণুর বিভিন্ন মডেল। পরমাণুর বিভিন্ন মডেল। আচ্ছা, এর পরের পার্টটা কি বলতো? এর পরের পার্টটা আমাদের আসে বর্ণালী ও বর্ণালী ভিত্তিক। দেখো বর্ণালী, আমি শুধু বর্ণালী বলছি, বর্ণালী ও বর্ণালী ভিত্তিক, বর্ণালী ভিত্তিক গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা, ঠিক আছে। বর্ণালী ও বর্ণালী ভিত্তিক গাণিতিক সমস্যা। আচ্ছা, এরপর কি আছে? এরপর যদি আমরা বলি এরপর আমাদের আছে দ্রাব্যতা, ঠিক আছে। এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে হলো দ্রাব্যতা। এরপর দ্রাব্যতা, দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল এইভাবে লিখি, ঠিক আছে, দ্রাব্যতার গুণফল। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া এরপর কি আছে? এরপর যদি আমরা আরো যদি বলতে যাই, দ্রাব্যতার গুণফলের পরে আমরা কি পাবো? আমাদের সবথেকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা কি? সেটা হলো আয়ন শনাক্তকরণ। সেটা কি? সেটা হলো আয়ন শনাক্তকরণ। তাহলে ভাইয়ারা দেখো এখানে আমরা কয়েকটা জিনিস পেলাম। দেখো পরমাণুর বিভিন্ন মডেল, বর্ণালী ও বর্ণালী ভিত্তিক গাণিতিক কিছু সমস্যা দেওয়া আছে, তারপরে কি আছে? দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল সম্পর্কে, আর আয়ন শনাক্তকরণ। এর মধ্যে তোমাদের বলে রাখি, তোমাদের এইচএসসি তে এই টপিকটা, এই টপিকটা এবং এই টপিকটা, এই তিনটা খুবই হাইলাইটেড, ঠিক আছে। এই তিনটা থেকে সিকিউ আসবে মাস্ট, ঠিক আছে। ইনশাআল্লাহ বলা যায় যে এই তিনটা টপিক থেকে আমাদের সিকিউ আসবেই। আর তাহলে ভাইয়া এখন দেখো তো প্রথমটা কি? প্রথমটা আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা সম্পর্কে জানার জন্য আমাদের খুব জানাটা খুব জরুরি। যদিও 9-10 এই ব্যাপারটা নিয়ে বা এই পরমাণুর বিভিন্ন মডেল নিয়ে তোমরা জেনেছো, কিন্তু কথা হলো 9-10 যা জেনেছো এখন আর একটু বেশি জানতে হবে, ঠিক আছে। আর একটু বেশি জানলে ইনশাআল্লাহ তোমরা পারবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা সবার শুরুতে কি দেখব? দেখো আমরা সবার শুরুতে পরমাণুর বিভিন্ন মডেল এই সম্পর্কে জানবো। ও আর একটা কথা, পরমাণুর বিভিন্ন মডেলের মধ্যে কিছু ছোট ছোট টপিক আছে, এই টপিকগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন এইখান থেকে একটা হাইলাইটেড টপিক আছে, ঠিক আছে, হাইলাইটেড একটা টপিক আছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা তোমরা পরবর্তী ভিডিওগুলোতে পাবা কোয়ান্টাম সংখ্যা কি জিনিস। এইখান থেকে সিকিউ একটা মাস্ট আসে, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউ, এমসিকিউ বলো, অ্যাডমিশন বলো, বোর্ডে বোর্ডে কোশ্চেন বলো, সব জায়গায় মাস্ট আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা মোটা দাগে, আমি বলতেছি না এর মধ্যে সব টপিক চলে আসছে, মোটা দাগে আমরা এই
মানে গোটা চ্যাপ্টারটাকে এই 4টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে পরমাণু বিভিন্ন মডেল এখান থেকে আমরা একটু যাত্রা শুরু করি। তবে আজকে মনে হয় না পরমাণু মডেলে যেতে পারবো, তার আগে আমাদের কিছু ছোট ছোট টপিক আছে, এই টপিকগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। এখন ছোট ছোট টপিকগুলো কি কি? আচ্ছা ভাইয়া একটু কথা বলো তো, যে কোন একটা জিনিস, কোন একটা পদার্থ কি নিয়ে তৈরি? তোমরা 9-10 পড়ছো, ঠিক আছে। 9-10 তোমাদের জ্ঞানটাই তোমরা একটু ঝালাই করে নাও। দেখো তো কোন একটা পদার্থ কি নিয়ে তৈরি? কোন একটা পদার্থ তোমরা হয়তো 9-10 পড়ছিলে অ্যাটম জিনিস দিয়ে তৈরি, তাই না? অ্যাটম বা পরমাণু এই জিনিস দিয়ে তৈরি, ঠিক আছে। যেমন ধরো আমার হাতে একটা মার্কার আছে প্লাস্টিক, তাহলে এই প্লাস্টিকটাকে ভাঙতে থাকলে কি পাবো আমরা? একেবারে ক্ষুদ্রতম যেটা পাবো সেটা হলো অণু, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া যে আরেকটা তোমরা কথা জানো যে পরমাণু, ক্ষুদ্রতম পদার্থের ক্ষুদ্রতম একক পরমাণু, এইটাও তোমরা বলতে পারো। এখন তাহলে বলতে পারো যে ভাইয়া অণু আর পরমাণুর মধ্যে কি পার্থক্য? তোমাদের এই বেসিকটুকু জানার জন্য, এই জিনিসটা তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে লাগবে না, কিন্তু তোমাদের বেসিকটুকু জানার জন্য এই ফার্স্ট ক্লাসে এই কথাগুলো আলোচনা করছি, ঠিক আছে। তাহলে দেখো অণু, অণু কি জিনিস আর পরমাণু কি জিনিস, এই জিনিসটা আপাতত তোমাদের ছোট্ট একটু করে বলি, তারপরে তোমাদের আরো অনেক হিউজ টপিক আছে। কেবল তোমরা যারা এইচএসসি তে পড়ালেখা শুরু করলে বা যাদের হয়তো পড়ালেখা হয়েছে কিন্তু একেবারে বেসিক থেকে জানো না, তারা এই জিনিসটা একটু শোনো। আচ্ছা, তাহলে অণু কি জিনিস? অণু হলো কোনো যৌগের ক্ষুদ্রতম একক, ঠিক আছে। অণু কি? অণু হলো কোনো যৌগের ক্ষুদ্রতম একক। অণু হলো কোনো যৌগের ক্ষুদ্রতম একক। এখন কথা হলো কোন একটা যৌগকে যদি ওইটার অণু থেকে আরো ছোটতে, মানে ছোট কিছুতে পরিণত করা হয়, তাহলে পরমাণুতে চলে আসবে, সেটা হয়তো তোমরা জানো। কিন্তু কথা হলো সেই পরমাণুতে ওই যৌগের ধর্মটা থাকবে না, যেমন আমি একটু পরে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আর পরমাণু কি? পরমাণু হলো কোনো মৌলের ক্ষুদ্রতম একক। তোমরা 19 এগুলো অনেক সংজ্ঞা পড়েছো, অনেক সংজ্ঞা মুখস্থ করেছো, কিন্তু এখন একটু দেখো কোনো মৌলের ক্ষুদ্রতম একক, কোনো মৌলের ক্ষুদ্রতম একক, ঠিক আছে। এখন কথা হলো যে ভাই এগুলো উদাহরণ দেন, এগুলো উদাহরণ আমাদের দরকার, তাই না? এখন দেখো কথা হলো ধরো যে তোমাদের বলি পানি, ঠিক আছে। পানি, এখন এই পানি একটা কোন ধরনের পদার্থ? যৌগিক পদার্থ বা একটা যৌগ, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? যৌগ বা যৌগিক পদার্থ, ঠিক আছে, যৌগিক পদার্থ, ঠিক আছে, আমরা এটা বলতেই পারি। এখন কথা হলো যে ভাইয়া এই যে পানি, এখানে যে আমরা কি লিখলাম, এটা সংকেত লিখলাম না, এগুলোকে সংকেত বলা হয়। তাহলে এটা কি? এটা হলো একটি অণুর সংকেত, এটি হলো একটি অণুর সংকেত। আচ্ছা, এই জায়গায় যদি আমরা একটা অণুর সংকেত যদি লিখি, এই অণুটাকে আরো ক্ষুদ্র কণায় ভাগ করো, ক্ষুদ্র কণায় ভাগ করলে কি পাবা? আচ্ছা আমি বাংলাতে লিখি, দেখো এটাকে যদি আরো বিভিন্ন ভাবে ভাগ করো তখন কি পাবো? এক নম্বরে পাবো দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন মৌলের পরমাণু। তখন কিন্তু দেখো অণুটাকে ভাঙলে কিন্তু আমরা হাইড্রোজেন মৌলের পরমাণু পাচ্ছি, ঠিক আছে, হাইড্রোজেন মৌলের পরমাণু পাচ্ছি। তারপরে আরেকটা কি পাবো? আরেকটা পাবো হলো অক্সিজেন মৌলের পরমাণু, অক্সিজেন মৌলের পরমাণু। তোমরা কিন্তু একটা জিনিস একটু খেয়াল করবে, দেখো হাইড্রোজেন মৌলের পরমাণু শুধু আমরা হাইড্রোজেন লিখি, অক্সিজেন মৌলের পরমাণু শুধু অক্সিজেন লিখি, এর আশেপাশে কিন্তু আমরা কোনো সংখ্যা ইউজ করি না। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আমি জানি তোমরা অনেকে অনেক ভালো স্টুডেন্ট আছো যারা এসব অনেক কিছু জানো বা হিউজ ডিটেইলসে তোমরা পড়ছো না ইন্টারে, কিন্তু বাংলাদেশে অনেকেই আছে যারা এই জিনিসগুলো ক্লিয়ার না, পরবর্তীতে যে ঝামেলা হয়। আমি তাদের জন্য সামান্য করে অল্প করে বলছি, ঠিক আছে। এখন কথা হলো ভাইয়া তাহলে দেখো তো আমরা H2 লিখি, O2 লিখি, তাহলে এই জিনিসগুলো কি? তাই না? এই জিনিসগুলো কি? এগুলোকে আমরা বলবো মৌলের অণু, ঠিক আছে, এগুলোকে বলবো মৌলের অণু। তাহলে ভাইয়া আমরা যদি হাইড্রোজেন লিখি, এটা একটা পরমাণু, আর হাইড্রোজেনের সাথে যদি আমরা দেখো H2 যদি দিয়ে দিই, তখন এটা আমাদের কি হয়ে যাবে? হাইড্রোজেনের একটা অণু হয়ে যাবে, ঠিক আছে। নরমাল শুধু যদি হাইড্রোজেন H লিখতাম, যদি H লিখতাম তাহলে এটা পরমাণু, আর এটা কি হয়ে গেল? এটা হলো আমাদের অণু হয়ে গেল, ঠিক আছে। এইটুক যদি তোমাদের ক্লিয়ার হয় তারপরে নেক্সট পার্টে আমরা যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা না তুলে নাও। আচ্ছা তুলে নিয়ে যদি হয় তাহলে আমি উপর থেকে মিশাই, নিচ থেকে যারা তুলে নেওয়ার তোমরা তুলে নাও। আচ্ছা একটা পরমাণু, ঠিক আছে, পরমাণু,
এই পরমাণুকে ভাঙলে আমরা কিসে পরিণত করতে পারি? এই পরমাণুকে ভাঙলে আমরা বিভিন্ন ক্ষুদ্রতম কণিকাতে রূপান্তর করতে পারি। এখন বিভিন্ন ক্ষুদ্রতম কণিকাতে রূপান্তর করতে পারি, ঠিক আছে? এখন পরমাণুর কণিকা কয় ধরনের? পরমাণুর কণিকা আমাদের 3 ধরনের, ঠিক আছে? পরমাণুর কণিকা কয় ধরনের? পরমাণুর কণিকা 3 ধরনের। কি কি? স্থায়ী মূল কণিকা, একটা আছে কি? একটা আছে স্থায়ী মূল কণিকা, ঠিক আছে? একটা আছে কি? স্থায়ী মূল কণিকা। তারপরে কি আছে? নেক্সট হলো অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী অস্থায়ী মূল কণিকা, ঠিক আছে? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আর এরপর কি আছে? এরপর আছে হলো কম্পোজিট কণিকা। এরপর আছে কি? এরপর আছে আমাদের কম্পোজিট কণিকা। আমরা এই 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? আরেকবার বলো। স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আরেকটা আছে কি? কম্পোজিট কণিকা, ঠিক আছে? তাহলে আমরা এই 3টা ভাগে ভাগ করতে পারি। স্থায়ী মূল কণিকা, আমার সাথে সাথে বলো, তাহলে তোমাদেরও পড়া হয়ে যাবে। স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর আরেকটা আছে কি? আরেকটা আছে হলো কম্পোজিট কণিকা, ঠিক আছে? এখন দেখো স্থায়ী মূল কণিকা। আচ্ছা ভাই, স্থায়ী মূল কণিকা কি কি জিনিস? স্থায়ী মূল কণিকা কি খায় না, মাথায় দেয়, তাই না? পরমাণুকে ভাঙলে আমরা কণিকা পাই, সেটা ঠিক আছে, কিন্তু সেই কণিকাটা আমরা কি কাজে ব্যবহার করবো, কিভাবে? আমরা কোথাও পড়ছি বা শুনছি নাকি? একটু ভাবতো। আচ্ছা, আমি বলতেছি, একটু শোনো। স্থায়ী মূল কণিকার মধ্যে কি কি আছে? স্থায়ী মূল কণিকা আমাদের 3টা মোট, ঠিক আছে? কি কি? একটা আছে হলো ইলেকট্রন, ইলেকট্রন, আরেকটা আছে কি? আরেকটা আছে হলো প্রোটন, আরেকটা কি? আরেকটা হলো আমাদের নিউট্রন, ঠিক আছে? এই জিনিসগুলো আমি জানি, তোমরা জানো, কিন্তু যারা জানে না আমি তাদের জন্য বলছি, ঠিক আছে? আর যারা জানো তাদের কনগ্রাচুলেশন, তারা আরেকবার তুলে নাও, তাহলে তোমাদের মাথায় থাকবে। ওকে? আচ্ছা, এরপর দেখো অস্থায়ী মূল কণিকা কি কি? অস্থায়ী মূল কণিকা দেখো আমাদের অনেক হতে পারে, ঠিক আছে? 200 বেশি প্রায় অনেক অস্থায়ী মূল কণিকা তোমার আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে? অনেক হতে পারে, অনেক অনেক অনেক। আচ্ছা, আমি যদি এক এক যদি লিখি, দেখো তো অনেক, আমি কয়েকটা লিখতেছি। দেখো বোসন, বোসন, তারপরে কি মেসন, তারপরে কি হতে পারে? পাইওন, তারপর আর কি হতে পারে? মিউন, মিউন, তারপর আর কি কি হতে পারে? ফোটন, আর কি হতে পারে? গ্রাফিটন, গ্রাফিটন, আর কি কি হতে পারে বলো তো? আর কি কি মাথায় আসে, আসে কিছু? আচ্ছা, তাহলে কি কি হতে পারে? তারপরে নিউট্রিনো, নিউট্রিনো, তারপর আর কি কি হতে পারে? অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো। আমার যদি লেখা বোঝা না যায়, আমার মুখের কথা শোনো, তাহলে ইনশাআল্লাহ পারবা, ঠিক আছে? আর কি কি হতে পারে? আর হতে পারে ধরো পজিট্রন, ঠিক আছে? পজিট্রন, আর কি কি হতে পারে? পজিট্রিনো, পজিট্রিনো, ইটিসি, ইটিসি লিখে দিলাম, এটসেট্রা, ঠিক আছে? প্রভৃতি অনেক 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 হতে পারে। এখন দেখি কম্পোজিট কণিকা কি কি? কম্পোজিট কণিকা তোমাদের এইচএসসি লেভেল বলো, এসএসসি লেভেল বলো, তোমাদের মাত্র 2টা জানলেই চলে, ঠিক আছে? মাত্র 2টা জিনিস জানলেই চলে। এখানে কি কি? একটা হলো আমাদের আলফা কণা, একটা হলো আলফা কণা, ঠিক আছে? একটা কি? আলফা কণা। আলফা কণা নিয়ে হিউজ বিস্তারিত অনেক কিছু জানবো। আপাতত দেখো, চুপচাপ একটু লেখো। আলফা কণা কি কি? আমরা এইভাবে লিখি, ঠিক আছে? এটা হলো আলফা কণা, একটা হলো আলফা কণা। আর আরেক আলফা কণাকে আমরা কিভাবে প্রকাশ করি দেখো। আলফা কণা এটা হলো হিলিয়াম নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি জিনিস আমি সব বুঝাবো। দেখো 4 2 2 প্লাস, ঠিক আছে? আলফা কণা কি জিনিস আমি আবার সব বলে দেব, আপাতত দেখো। এরপর আছে কি? এরপর আছে হলো ডিউটেরন। একটু খেয়াল করো, ডিউটেরন, ডিউটেরিয়াম না কিন্তু, ঠিক আছে? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এগুলো। তো এটার মধ্যে ডিউটেরিয়াম না কিন্তু ডিউটেরন। এখন বলতে পারবো হ্যাঁ, ডিউটেরিয়াম আর ডিউটেরনের মধ্যে পার্থক্য কি? এই জিনিসটাও আছে, ঠিক আছে? এই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখো এখন কি আছে? ডিউটেরন। ডিউটেরনটা কি? হাইড্রোজেন প্লাস 1 2 বা ডি 1 2 প্লাস, ঠিক আছে? আমাদের তাহলে এই কয়টা আছে, এই কয়টা কি? এই কয়টা হলো পরমাণুর কণিকা। তাহলে ভাইয়া দেখো তো পরমাণুর কণিকা কয় ধরনের? দেখো পরমাণুর কণিকা 3 ধরনের, একটা হলো অস্থায়ী মূল কণিকা, সরি স্থায়ী মূল কণিকা, একটা অস্থায়ী মূল কণিকা, আরেকটা কি? আরেকটা হলো কম্পোজিট কণিকা, ঠিক আছে? এখন স্থায়ী মূল কণিকা কয়টা? স্থায়ী মূল কণিকা একটু খেয়াল করো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন স্থায়ী মূল কণিকা কয়টা? স্থায়ী মূল কণিকা 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
আর এরপর কি আছে অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা কয়টা দেখো অনেক হতে পারে, অনেক, আমি মাত্র এখানে অল্প কয়েকটা লিখছি, ঠিক আছে। এরপর দেখো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কয়টা হতে পারে? কম্পোজিট কণিকা তোমাদের এসএসসি লেভেলে দুইটাই দেওয়া আছে, আলফা কণা আর আরেকটা আছে কি, আরেকটা আছে ডিউটেরন, ঠিক আছে। এইটুকু দেখো, এইটুকু তুলে নাও। আচ্ছা এখন কথা হলো, আমরা নরমালি ছোটবেলা থেকে কি জানি? ছোটবেলা থেকে একটু খেয়াল করো তো, তুমি 9 10 যেহেতু পার করে আসছো, এসএসসি তে পার করে আসছো, সামান্য ক্ষুদ্রতম জ্ঞান হলো তোমার মধ্যে আছে। আপাতত একটু খেয়াল করো। এখন আমরা আলফা কণা কি জিনিস এটা একটু দেখি, ঠিক আছে। আলফা কণা, আলফা কণা কি জিনিস একটু দেখি। আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে কি আলফা কণা কি? আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা বলো তো, হিলিয়াম আমাদের পর্যায় সারণীর কত নম্বর মৌল? হাইড্রোজেন দেন হিলিয়াম, তার মানে 2 নম্বর, ঠিক আছে। আচ্ছা একটা হিলিয়াম, হিলিয়ামের ভেতর দেখো তো এটা হিলিয়াম, হিলিয়ামের কক্ষপথ কয়টা? হিলিয়ামের কক্ষপথ কিন্তু একটা, ঠিক আছে। এর বাইরে কয়টা ইলেকট্রন থাকে? বাইরে ইলেকট্রন থাকে 2টা। তাহলে দেখো একটু খেয়াল করো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা কত? 2, কারণ হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের প্রোটনের সংখ্যা কত? 2, ঠিক আছে। এরপর হিলিয়ামের নিউট্রনের সংখ্যা কত? হিলিয়ামের নিউট্রনের সংখ্যা বাবা দেখো 2। তাহলে দেখো যে ভাই দেখো যে প্রোটনের সংখ্যা 2, নিউট্রনের সংখ্যা 2, তার মানে ভর সংখ্যা কত? দেখো একটু খেয়াল করো, ভর সংখ্যা কত? ভর সংখ্যা হলো 4। আচ্ছা এখন ভর সংখ্যা যদি 4 হয় তাহলে দেখো তো আর ইলেকট্রনের সংখ্যা কয়টা? ইলেকট্রনের সংখ্যা আমাদের কয়টা? ইলেকট্রনের সংখ্যা আমাদের, ইলেকট্রনের সংখ্যা 2টা। এখন কথা হলো, তাহলে আমরা হিলিয়াম, আমরা যদি হিলিয়াম পুরোটাই যদি লিখি তাহলে আমরা এভাবে লিখবো। কিভাবে লিখবো, কখন লিখবো, এই জিনিসটা আমরা একটু পরে দেখাবো। তোমাদের যদি কিউরিওসিটি বেশি যে আলফা কণা কি জিনিস ভাইয়া, সেটা আপাতত একটু দেখাই দিই, তারপরে সামনে আগাচ্ছি। হিলিয়াম, তার মানে এটা 4 2, আর এই জায়গা থেকে 2টা ইলেকট্রন যদি আমি বাইরে বের করে দিই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেই জিনিসটা হলো যে 2 প্লাস। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় আলফা কণা, ঠিক আছে। তাহলে আলফা কণা ছোট্ট একটু করে জেনে নিলাম, এরপর থেকে আবার একটু বিস্তারিত দেখব। এখন আসলে পরমাণুর যে স্থায়ী 3টা কণিকা, এই স্থায়ী 3টা কণিকা সম্পর্কে আমরা একটু একটা ছকের মাধ্যমে আমরা দেখে নিই, ঠিক আছে। তাহলে আমরা কি দেখব? আমরা দেখব হলো স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। তাহলে আমরা কি দেখছি? স্থায়ী মূল কণিকা। এখন রাত 3টা পার। আচ্ছা তোমাদের ভূতেরও ভয় কার কার লাগে বলো তো? এখন এই দেখো আমি প্রায় 3টা 10 বাজে এখন রাতের, এখন কি ভূত আসতে পারে নাকি বলো তো? আশেপাশে তো আমার কেউ নেই, এখন ভূত আসলে আমি কি করবো বলো তো? লাভ দিব দৌড়ে? খাও মাও খাও। আচ্ছা তাহলে দেখো, এখন দেখি, দেখো তো পরমাণুর মূল কণিকা, পরমাণুর মূল কণিকা আমাদের কি কি? দেখো আমরা প্রথমে কি দেখবো? প্রথমে মূল কণিকাগুলোর নাম দেখি, ঠিক আছে। পরমাণুর মূল কণিকাগুলোর নাম কি কি একটু বলো তো ভাইয়া, তোমরা যারা একটু আগে দেখলে। প্রথমে দেখি কি? ইলেকট্রন, কি? ইলেকট্রন। তারপরে কি আছে ভাইয়া? ইলেকট্রনের পর আছে প্রোটন, প্রোটনের পর কি আছে ভাইয়া? নিউট্রন। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা এখন এগুলোর আমাদের কি লাগবে? এগুলোর আমাদের লাগবে হলো প্রতীক, ঠিক আছে। এগুলো কি লাগবে? এগুলো লাগবে হলো প্রতীক। আচ্ছা ইলেকট্রনের প্রতীক কি? আমরা ছোট হাতের ই দিয়ে লিখি, ঠিক আছে। ইলেকট্রনের প্রতীক কি? ছোট হাতের ই। প্রোটনের প্রতীক কি? ছোট হাতের পি। প্রোটনের প্রতীক কি? ছোট হাতের পি। নিউট্রনের প্রতীক কি? ছোট হাতের এন। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার যদি হও তাহলে তুলে নাও। এরপর এগুলোর আবিষ্কারক লাগে, ঠিক আছে। এগুলোর আচ্ছা দাগগুলো বাঁকা হচ্ছে না, আচ্ছা হোক, দেখো তোমরা তুলে নাও ঠিক মতো। এখন এটা আবিষ্কারক, এখন আবিষ্কারক কে কে?
এখন দেখো তো ইলেকট্রনের আবিষ্কারক থেকে, দেখো ইলেকট্রনের আবিষ্কারক হলো স্যার জে জে থমসন, ঠিক আছে, স্যার জে জে থমসন, থমসন, তাহলে ইলেকট্রনের আবিষ্কারককে স্যার জে জে থমসন, ঠিক আছে। এখন প্রোটনের আবিষ্কারককে ভাইয়া, প্রোটনের আবিষ্কারককে, প্রোটনের আবিষ্কারক আপাতত আসলে বলবো যে দুইটা বলতে আসলে কিভাবে বোঝাবো, এই যে একজন আসলে দেখছেন আর একজন তোমার হলো এটাকে স্বীকৃতি দিয়েছেন, এরকম বলতে পারো। তাহলে আমরা কি কি বলবো, একটা দুইজন, একটা হলো গোল্ডস্টাইন, বিজ্ঞানী গোল্ডস্টাইন, আর এটাকে স্বীকৃতি দেন কে, স্বীকৃতি দেন হলো রাদারফোর্ড, ঠিক আছে, স্বীকৃতি দেন হলো রাদারফোর্ড। এগুলো তোমাদের এমসিকিউতে আসে তো এই কারণে আমি সব লিখে দিয়েছি, ঠিক আছে। আর নিউটন কে আবিষ্কার করেন, নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক, ঠিক আছে। তাহলে কে আবিষ্কার করেন, জেমস চ্যাডউইক, জেমস চ্যাডউইক, চ্যাডউইক, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আবিষ্কারকগুলো দেখলাম। এখন আবিষ্কারকের পর আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আছে, সেই টপিকগুলো দেখবো, ঠিক আছে। কি কি, একটা হলো এগুলো সবগুলোর চার্জ দেখবো, আচ্ছা চার্জ বলতে প্রকৃত চার্জ লিখি, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য সুবিধা। একটা দেখবো প্রকৃত চার্জ, দেন দেখবো প্রকৃত ভর, প্রকৃত ভর, দেন দেখবো আপেক্ষিক চার্জ, দেন দেখবো আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর, ঠিক আছে। এই কয়টা জিনিস আমরা একটু দেখবো, একটু দেখো, একটু খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো। প্রকৃত চার্জ কি জিনিস ভাইয়া, প্রকৃত চার্জ জিনিসটা হলো যে আমার ওই জিনিসটা আসলে চার্জ কত, ঠিক আছে, আমার ওই জিনিসটার চার্জ কত। আচ্ছা এই চার্জগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো, এই চার্জগুলোকে প্রকাশ করা হয় হলো, আসলে এইটা আমরা কোন এককে লিখছি একটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু চার্জটাকে প্রকাশ করা হয়, আমি এখানে ছোট করে লিখছি, দেখো প্রকাশ করা হয় ই দ্বারা, প্রকাশ করা হয় কি দ্বারা, প্রকাশ করা হয় হলো ই দ্বারা। এখন ভাইয়া বলতে পারো যে ই কি জিনিস, ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি। দেখো ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কত ভাই, ইলেকট্রনের চার্জ হলো, তুমি মুখস্থ রাখতে পারো, তোমার ইচ্ছা তুমি মুখস্থ রাখতে পারো। ইলেকট্রনের চার্জ হলো, আমি বলি, দেখো 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আচ্ছা লেখা কি ছোট হয়ে যায়, মেবি ছোট হয়ে যায়, হয়তো লিখতে পারবো না, আমি একটু বড় করে লিখি, ঠিক আছে। কত, 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম্ব, ঠিক আছে। চার্জের একক হলো কুলম্ব। এখন বলতে পারো যে হ্যাঁ আপনি এখানে তো নেগেটিভ একটা চিহ্ন বলবেন, ঠিক আছে, দিলাম, কারণ ইলেকট্রনের চার্জটা কেমন হয়, ইলেকট্রনের চার্জটা হয় নেগেটিভ। কুকুর ডাকছে। আচ্ছা এরপর দেখো, এরপর তোমাদের আরেকটা এককে লাগে, ঠিক আছে, ইএসি, ওই একক কিভাবে, বা মাইনাস 4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 ইএসি, একটু দেখে নিতে নাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কি, এত ইএসইউ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট তাই আমরা সামনে নেগেটিভ দিয়েছি। তাহলে হ্যাঁ প্রোটন কত, প্রোটনের চার্জ হলো সেম জিনিস, শুধুমাত্র পজিটিভে চলে আসবে, কত 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম্ব, বা প্লাস 4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 10, এটা কি হয়ে যাবে, ইএসইউ, ইএসইউ। আচ্ছা এখন কথা হলো এরপর কি আছে, এরপর আমাদের আছে হলো নিউট্রন, নিউট্রনের চার্জ কত, আচ্ছা নিউট্রন আসছে হলো নিউট্রাল থেকে, ঠিক আছে, তাহলে নিউট্রাল, নিউট্রাল মানে কি, নিরপেক্ষ, তাহলে অবশ্যই তোমার নিউট্রন কি হবে, নিউট্রন হবে চার্জ নিরপেক্ষ। তাহলে ভাই একটু খেয়াল করো, নিউট্রন কি, নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ, জিরো, ডাবল জিরো। আচ্ছা এখন খেয়াল করো, যে বলতে পারো যে ভাই এই জিনিসটা কি আমরা মুখস্থ করবো, দেখো তো এই জিনিসটা 1.6, দেখো তো তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে বা ধরো যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনেক অনেক টপিক তোমাদের মাথায় লিখে যেতে হয়, তাই না। তাহলে এই জিনিসটা তোমাদের হাতের কাছে ক্যালকুলেটর থাকে না, তোমরা কি কখনো দেখছো যে ক্যালকুলেটরে কিন্তু এই মানগুলো দেওয়াই থাকে, কোথায় দেওয়া থাকে ভাইয়া, তোমাদের যদি হাতের কাছে যে ক্যালকুলেটরই থাকুক, যদি দেখো ক্যালকুলেটরের পেছনে তোমার একটা কাগজ দেওয়া থাকে, ওই জায়গায় তুমি একটু ভালো করে খেয়াল করো। আর যদি হাতের কাছে ক্যালকুলেটর থাকে তাহলে একটু প্রেস করো একেবারে এসি, বা মনে করো যে মোড ক্লিয়ার করে শিফট দিবা, দেন 7 প্রেস করবা, তারপরে এটার জন্য 2 3, ঠিক আছে, 2 3 বা 23 প্রেস করে ইকুয়াল ওই ওই বাটনটাতে চাপ দাও,
দেখবা যে এটা চলে আসছে, ঠিক আছে, এটা চলে আসবে, ঠিক আছে। তারপরে তুমি ইলেকট্রনের জন্য নেগেটিভ, প্রোটনের জন্য পজিটিভ, এভাবে কিন্তু করতে পারবে। কি কি করবা, প্রথমে শিফট, দেন কি 7, দেন 2, দেন 3, দেন ইকুয়াল প্রেস করা। ওকে, আচ্ছা, এরপর দেখি কি প্রকৃত ভর। এখন আমাদের প্রকৃত ভরগুলো লাগবে, ঠিক আছে। ইলেকট্রনের ভর অতীব নগণ্য, খুবই নগণ্য। এখন ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর দেখো 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। এখন বলতে পারো ভাইয়া আমরা তো ছোটবেলায় যে -28 জেনেছি, তাই না? এখন -28 কি, ওইটা গ্রাম এককে, ঠিক আছে, ওইটা কি এককে, ওইটা গ্রাম এককে। বা আমি এখানে লিখে দিই বা 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ওকে, আচ্ছা, এরপর প্রোটনের ভর কত বাবা, দেখো তো প্রোটনের ভর কত, প্রোটনের ভর দেখো 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। আর ছোটবেলায় তোমরা কি পড়ছো, গ্রাম এককে যেটা পড়ছো 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, আচ্ছা, এরপর নিউট্রনের ভর কত, নিউট্রন প্রোটনের থেকে সামান্য একটু ভারী, ঠিক আছে, সামান্য একটু ভারী, কত 1.675, এখানে 3 জায়গায় 5 ইন্টু 10⁻⁻27 কেজি, বা 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন কথা হলো ভাইয়া এই জিনিসটা কি মুখস্থ করবো, এই জিনিসটা মুখস্থ করবে না, ঠিক আছে। আর একটা জিনিস বলি, তোমার ক্যালকুলেটরে যেসব মান দেওয়া থাকবে সেই সব মান কিন্তু এসআই এককে দেওয়া থাকবে, ঠিক আছে। সেসব মান কোন এককে দেওয়া থাকবে, সেসব মান কিন্তু এসআই এককে দেওয়া থাকবে। তাহলে ভাইয়া দেখো, তুমি যদি ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে তাহলে আবার এসি বা মনে করো মোড ক্লিয়ার করে তারপরে প্রেস করো শিফট 701, তাহলে কি পাবা, দেখো তোমার ক্যালকুলেটর উপরে এমই দেওয়া থাকে, ঠিক আছে, এমই যেটা মাস অফ ইলেকট্রন, তারপরে মাস অফ প্রোটন, মাস অফ নিউট্রন। শিফট 701 যদি দাও তাহলে মাস অফ ইলেকট্রন পাবা, শিফট 702 যদি দাও তাহলে মাস অফ প্রোটন পাবা, শিফট 703 যদি দাও মাস অফ নিউট্রন পাবা, ঠিক আছে। মানে আর কোন মানগুলো পাবা ক্যালকুলেটরে একটু ভালো করে দেখো, এই উপরে এসআই এককের মানগুলো কিন্তু পাবা, ঠিক আছে। এখন তুমি যদি তোমার এমসিকিউ এর জন্য তুমি যদি গ্রাম এককে নিতে চাও তখন কি করবা, কেজি থেকে গ্রামে কনভার্ট করে নেবে, 1000 দিয়ে গুণ করে নিবা, বড় থেকে যেহেতু ছোট এককে যাচ্ছে গুণ করে নিবা, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। এইসব কিন্তু মুখস্থ করতে হবে না। আচ্ছা, এরপরে দেখো আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর, আমাদের এখন এই পার্টগুলোতে আসতে হবে। এখন ভাই আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর কি জিনিস, আপেক্ষিক শব্দের অর্থ কি, দেখো আপেক্ষিক শব্দের অর্থ আসলে কোনো কিছু সাপেক্ষে, ঠিক আছে। আপেক্ষিক শব্দের অর্থ কি, আপেক্ষিক শব্দের অর্থ হলো কোনো কিছু সাপেক্ষে। তাহলে ভাই কিসের সাপেক্ষে, পৃথিবীতে কোনো বস্তুই, তোমার পৃথিবী কেন মহাবিশ্বের কোনো বস্তুই পরম না, পরম একমাত্র সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো কিছুই পরম না। এখন বলতে পারো ভাইয়া পরম কি জিনিস, আপেক্ষিক কি জিনিস, এই জিনিসটা তোমাদের ফিজিক্সের ব্যাপার স্যাপার, আমি সামান্য একটু বলছি শোনো। ধরো আমি যদি বলি এই শূন্যটা দেখো তো, এই একটা শূন্য, ঠিক আছে, এখন একটা শূন্য, ঠিক আছে, বুঝলাম। এখন দেখো তো এইখানে একটা লেখা আছে, কথা হলো এই লেখাটার ফন্টটা যত বড়, এই লেখাটার ফন্ট তার থেকে ছোট না বড়, অবশ্যই একটু বড় লাগছে, তাই না? তাহলে দেখো তো আমি যদি বলি শূন্যটা দেখতে বড়, তাহলে কার সাপেক্ষে বললাম, এই ফন্টের সাপেক্ষে বা এই লেখাটার সাপেক্ষে বললাম। কিন্তু আমি যদি এই শূন্যের পাশে আরেকটা বড় একটা শূন্য দিই, তাহলে দেখো তো তুলনামূলক এটা ছোট হয়ে গেল না। এই যে একটার সাথে একটা তুলনা করে আমি বলছি, এই তুলনা করাটাই কি আমাদের হলো সাপেক্ষ বা আপেক্ষিক জিনিসপত্র, ঠিক আছে। তাহলে আপেক্ষিক চার্জ এইটা আমাদের কারোর সাথে তুলনা করতে হবে। আচ্ছা ভাইয়া কার সাথে আমরা তুলনা করব, ঠিক আছে, এখন কোশ্চেন হলো কার সাথে তুলনা করব, উত্তর প্রোটনের সাথে তুলনা করব। আপেক্ষিক চার্জ আমরা কার সাথে তুলনা করি, প্রোটনের চার্জের সাথে। আপেক্ষিক ভর কার সাথে তুলনা করি, প্রোটনের ভরের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে কার সাথে তুলনা করব, প্রোটনের সাপেক্ষে। আচ্ছা যেহেতু আমার ওই পাশে জায়গা নেই, দেখি তো নিচে জায়গা আছে কিনা। হ্যাঁ, নিচে অনেকটাই জায়গা আছে, তাহলে আমি নিচে একটু দেখাই। আচ্ছা বলো তো, যদি আমরা বলি কোন এক জায়গায় 500টা বল আছে, 500টি বল আছে, এখানে কত হালি বল, কত হালি বল আছে বলো তো, কত হালি বল আছে। তাহলে আমরা কি করি, জাস্ট 500কে 4 দিয়ে ভাগ করি না। কেন 4 দিয়ে ভাগ করলাম, কারণ আমরা 4 এর সাপেক্ষে নির্ণয় করতে চাচ্ছি। এক হালি সমান সমান 4টি,
তাহলে চারের সাপেক্ষে যেহেতু নির্ণয় করতে চাচ্ছি, তাহলে সেই চারটা আমরা নিচে রাখি। এই জায়গাটা একটু খেয়াল করো, তাহলে আমরা যার সাথে তুলনা করবো সেই জিনিসটা আমরা কি করি, নিচে রেখে আমরা ভাগ দিই, তাই না? আপাতত একটু বোঝো তাহলে চলবে, আমি অনেক ডিটেলসে যাচ্ছি না। তাহলে দেখো আমরা যদি আপাতত কি নির্ণয় করবো, আপেক্ষিক চার্জ নির্ণয় করবো, ঠিক আছে? আপেক্ষিক চার্জ যদি নির্ণয় করি, আপেক্ষিক চার্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ধরো নিচে কি করলাম, প্রোটনের চার্জ রাখলাম। প্রোটনের চার্জ কত হয় একটু খেয়াল করো, আমি এটার সাথে তুলনা করছি। দেখো 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। আচ্ছা, প্রোটন যেহেতু তাহলে পজিটিভ, প্রোটন কি পজিটিভ। এখন বলো তো আমরা যদি ইলেকট্রনের আপেক্ষিক চার্জ নির্ণয় করি তখন কি হবে, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, তাহলে ইলেকট্রনের যে চার্জটা সেইটা উপরে রাখবো, তাই না? এখন ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻⁹ এখন কুলম্ব। এখন বলো তো এই জায়গায় আমরা সমান সমানের পর কি আসবে, বলো 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 বলো, এখানে আমাদের সমান সমান কি আসবে? এখন ইলেকট্রনের ক্ষেত্রে আপেক্ষিক চার্জ কত, সবগুলো সেম সেম না, শুধুমাত্র এখানে একটা -1 কিন্তু চলে আসবে, ঠিক আছে? তখন কি চলে আসবে, -1। তাহলে ভাই ইলেকট্রনের আপেক্ষিক চার্জ কত, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হলো -1 বা -1। তাহলে আসলে লিখে ফেলি -1। ওকে, এরপর যদি বলি ভাইয়া তাহলে প্রোটনের আপেক্ষিক চার্জ কত, তাই না? তাহলে প্রোটনের সাপেক্ষেই তুলনা করব, প্রোটনের চার্জ কত, পজিটিভ। দেখো পজিটিভ, এখন এটাকে ভাগ করলে কত পাবা, +1 না? এই কারণে আমরা বলি প্রোটনের চার্জ হলো +1। তাহলে প্রোটনের চার্জ কত, +1। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, এরপর যদি বলি নিউট্রনের চার্জ কত, নিউট্রনের চার্জ 0। তাহলে এইটুকু কেটে 0 কুলম্ব করে নাও বা 0 করে নাও। আচ্ছা, কোন কিছু 0 ভাগ সামথিং, এখানে তাহলে কি চলে আসবে, এখানে আমাদের 0 চলে আসবে না? তাহলে নিউট্রনের আপেক্ষিক চার্জ কত, নিউট্রনের আপেক্ষিক চার্জ আমাদের 0। এখন কি বের করতে পারবা নাকি মুখস্থ করতে হবে বলো তো? বুদ্ধি থাকলে বই শ্বশুর বাড়িতে থাকা যায়, তাই না? আচ্ছা, এরপর দেখো তারপরে কি বলছে, তারপরে আমরা এখন নির্ণয় করবো আপেক্ষিক ভর। তাহলে এখন আমরা কি নির্ণয় করবো, এখন নির্ণয় করবো হলো আপেক্ষিক ভর। এখন ভাই আপেক্ষিক ভর কি জিনিস, খাই না মাথায় নেই। দেখো তো, আপেক্ষিক ভর হলো এক ধরনের ভর যেটাকে আমরা প্রোটনের ভরের সাথে তুলনা করি, শেষ। তাহলে কি আপেক্ষিক ভরও এক ধরনের ভর যেটাকে আমরা কিসের সাথে তুলনা করি, প্রোটনের ভরের সাথে তুলনা করি। ওকে, এখন আসো প্রোটনের ভরের সাথে কিভাবে তুলনা করি। ধরো আমরা কি লিখলাম, আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর আর আপেক্ষিক ভরকে আমরা প্রোটনের ভরের সাথে কিভাবে তুলনা করি, একটু চলে আসুন। এখন প্রথমে দেখি প্রোটনের ভরটা কি। ধরো প্রোটনের ভর এইটা, ধরো না এটাই, ঠিক আছে? কত, আমি গ্রাম এককে সব কিছু করছি কারণ তোমাদের বইয়ে সব গ্রাম এককে দেওয়া আছে, -24 এত গ্রাম। ওকে, এখন ইলেকট্রনের ভর কত ভাইয়া, ইলেকট্রনের ভর দেখো কত, 9.11 ইন্টু 10⁻⁻28, ঠিক আছে? 28 গ্রাম। এখন এইটা যদি করো, এইটার কত আসবে জানো, 0.00 মেবি এরকম কিছু একটা আসবে। আমি অনেক মানে ক্লাসে দেখাইছি হয়তো, মানে তখন একটু মনে আছে, আমার এখন মনে নাই ঠিক, হাতে ক্যালকুলেটর নেই, বুঝছো? তোমাদের যাদের হাতে ক্যালকুলেটর আছে এটা একটু করে দেখো, আমি ক্লাসে করাইছিলাম তো তখন একটু মনে আছে যে 005 বা সামথিং কিছু একটা আসে। তো দেখো আমাদের 3 ভর পর্যন্ত 0 আসে, আমরা টেন্স টু 0 বা প্রায় 0 বলতে পারি না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আপেক্ষিক ভরটা হলো আমাদের 0। বা একটু কথা আছে, বা কথা হলো আসলে এটা কতটুকু, বা কি তোমাদের মেবি গোসারের বইটা দেওয়া আছে যে প্রোটনের সাপেক্ষে আসলে এটা কত, 1/1837, বা এটা আপেক্ষিক ভর কেন। আচ্ছা, ও ভালো কথা, আরেকটা জিনিস একটু বলি, তো আমাদের প্রকৃত চার্জের একক আছে কুলম্ব, কিন্তু আপেক্ষিক চার্জে কোনো একক দিলাম না কেন বলো তো, আপেক্ষিক চার্জে কোনো একক দিলাম না কেন? একটু দেখো আপেক্ষিক ভর দিয়ে বলে দিই, তখন বলতে ভুলে গেছিলাম আপেক্ষিক ভর। এখন আপেক্ষিক ভরের ক্ষেত্রে দেখো তো, নিচেও ভর গ্রাম, উপরেও গ্রাম, গ্রামে গ্রামে কাটা যায় না, এই কারণে কিন্তু আপেক্ষিক ভরের বা আপেক্ষিক চার্জের কিন্তু কোনো একক হয় না, ঠিক আছে? নো ইউনিট, কোনো একক হয় না। আচ্ছা, এরপর দেখো তাহলে কি কথা, আমাদের আপেক্ষিক ভর দেখতে হবে। এখন আপেক্ষিক ভরের ক্ষেত্রে একটু খেয়াল করো, ওইখানে আমি 1/81837 কেন লিখলাম, কারণ প্রোটনের সাপেক্ষে ইলেকট্রন প্রায় 1837 গুণ কম ওজন বা কম ভর, ঠিক আছে? প্রোটনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর 1837 গুণ কম, উল্টাভাবে বলতে পারি ইলেকট্রনের ভরের তুলনায় একটা প্রোটন 1837 গুণ বেশি ভর বিশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে চলে আসো আমরা প্রোটনের ভরের সাথে তুলনা করি। প্রোটনের ভর কত, প্রোটনকে প্রোটন দিয়ে যদি ভাগ দিই, দেখো তোমাদের সুবিধাতে আমি আবার লিখে দিচ্ছি, সমস্যা নেই। দেখো
কত 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখানে এটা কাটাকাটি করলে কত চলে আসে? এখানে অবশ্যই 1 চলে আসবে। তাহলে প্রোটনের আপেক্ষিক ভর কত? 1। এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ কিছু নেই, একটু খেয়াল করছো? চার্জের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ নেই। এরপর দেখো নিউটন কত? নিউটন সেম জিনিস, শুধু এখানে 5, এটাও প্রায় 1 চলে আসবে। ঠিক আছে, কাটাকাটি করলে এটাও 1 চলে আসবে। তাহলে এটাও কত? এটাও 1। তাহলে দেখো তো ভাইয়া, এই গুরুত্বপূর্ণ জিনিসটা বুঝতে পারছো কিনা? আর তোমাদের আমি বলি যে গুণগত রসায়নে হয়তো এই জিনিসটা না জানলেও তোমাদের এইচএসসিটা পার করতে পারবে, কিন্তু অ্যাডমিশনে তো পার করতে হবে, তাই না? একটু বেসিক জিনিস জানা থাকলে তো সমস্যা নেই, তাই না? দেখো, তোমাদের এই বেসিক না জানা থাকার কারণে কিন্তু তোমাদের পরবর্তীতে যে কেমিস্ট্রিতে অনেক সমস্যা হবে। অনেক সমস্যা বলতে ধরো যে তুমি বেসিক কিছু জিনিসও জানতে পারবে না। তো এই জিনিসগুলো একটু জেনে রাখো, একটু টাইম দাও। যেহেতু তোমরা যারা এইচএসসি 26 যারা, ঠিক আছে, 26 যদি কেউ দেখো, তাহলে মনে হয় না তোমরা টাইম পাবা মানে এই ভিডিওগুলো শেষ করার। আমি চেষ্টা করবো এই ভিডিওগুলো বা এই সিরিজটাকে একেবারে পুরো বই বা পুরো চ্যাপ্টার শেষ করার, মানে যেহেতু এটা ফ্রিতে দিচ্ছি তোমাদের, তাহলে হয়তো পুরো বইটাই আমি শেষ করে দেবো ধীরে ধীরে, যদি তোমরা লেগে থাকো। আর এই ভিডিওগুলো হয়তো পাবলিশ করবো পুরো চ্যাপ্টার হয়তো কভার হওয়ার পরে, ঠিক আছে? হয়তো পুরো চ্যাপ্টার রেকর্ড করার আগে হয়তো আমি পাবলিশ করব না। তো যেহেতু আমি পুরো চ্যাপ্টার রেকর্ড করার পর পাবলিশ করব, তাহলে হয়তো তোমরা আশা করি যখন ভিডিওগুলো দেখবা, তখন যদি পুরো চ্যাপ্টারটা মানে পুরো চ্যাপ্টার ভিডিও থাকে, তাহলে আমার সাজেশন হলো তোমরা প্রত্যেকটা ভিডিও মানে একটার পর একটা সিরিয়ালি দেখবা, ঠিক আছে? জাম্প করে করে কোনো একটা ভিডিও দেখবে না, তাহলে তোমরা হয়তো কিছু বুঝতে পারবে না। ওকে, আচ্ছা। আর হয়তো পুরো চ্যাপ্টার যদি রেকর্ড না করতে পারি, তাহলে হয়তো পাবলিশ করে নাও করতে পারি। এই পর্যন্ত যদি বুঝে থাকো, এই ছকটা যদি মাথায় থাকে, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? 9-10 যারা ভালো করে পড়ছে, আমি জানি তাদের এই ছকটা মাথায় আছে, কিন্তু কিভাবে কোন জিনিসটা আসলো সেই জিনিসটা একটু তোমাদের বুঝাইলাম শুধু। আচ্ছা, তুলে নাও, আমি পরেরটা বলছি। আচ্ছা, এই টপিকটা যদি শেষ হয়, এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো আইসোটোপ। আচ্ছা, আমরা 9-10 ছোট্ট একটা টপিক বলি, যাদের হয়তো মানে বেসিক একটু দুর্বল, তারা একটু দেখে নাও। মৌলের প্রতীক ও সংকেত বা মৌল। আচ্ছা, একটা আমি যদি বলি, আমি এইভাবে হেডিং না দিয়ে শুধু বলে দিই। দেখো, যদি আমরা কোনো একটা কিছু যদি লিখতাম, দেখো ধরো সোডিয়াম কি একটা হলো মৌলের প্রতীক, তাই না? সোডিয়াম হলো একটা মৌলের প্রতীক, বুঝলাম। এখন সোডিয়ামের নিচে আমরা যদি জেড লিখি, এখানে যদি এ লিখি, আর এই জায়গায় আমাদের কি থাকে? এম প্লাস মাইনাস, এখানে যদি এন থাকে, একটু ভালো করে খেয়াল করো, এটা তোমাদের সবার জন্য লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি? এটা সোডিয়াম এ, ঠিক আছে? আর এটা যদি এন থাকে, তাহলে এইখানে কোন জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে একটু ভালো করে খেয়াল করো, কোন জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে, তাই না? এই জিনিসটা তো আমাদের জানতে হবে। তাহলে ভাই একটু খেয়াল করো, এ দিয়ে, আচ্ছা এ না, জেড দিয়ে কি বোঝায়? জেড দিয়ে হলো পারমাণবিক সংখ্যা। তাহলে কি? জেড হলো পারমাণবিক সংখ্যা। জেড কি? জেড হলো পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এ তাহলে কি? এ হলো আমাদের ভর সংখ্যা। এম কি? এম হলো আয়ন বা চার্জ। আয়ন বা চার্জ, ঠিক আছে? এম হলো আয়ন বা চার্জ। তাহলে এন কি? এন হলো পরমাণু সংখ্যা। এন হলো পরমাণু সংখ্যা। এন হলো পরমাণু সংখ্যা। যেমন ধরো আমরা হাইড্রোজেন যদি লিখি, তাহলে এখানে 2 যদি থাকে, তাহলে হাইড্রোজেনে 2টা পরমাণু আছে, তাই না? এই জিনিসটা বুঝে। আচ্ছা, এরপর দেখো, কথা হলো কোন একটি নিরপেক্ষ যৌগে বা কোন একটি নিরপেক্ষ মৌলে, নিরপেক্ষ মৌলে জেড যেটা, এইটা সমান সমান জেড। এটা কি? এটা হলো পারমাণবিক সংখ্যা। জেড হলো কি? জেড হলো পারমাণবিক সংখ্যা, সমান সমান কি? প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান সমান কি? সমান সমান হলো প্রোটন সংখ্যা। দেন যেহেতু নিরপেক্ষ যৌগ বলেছি, তার মানে যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, কারণ আমরা দেখলাম প্রোটনের আপেক্ষিক চার্জ কত? +1, ইলেকট্রনের কত? -1। তাহলে
যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, কাটাকাটি করে কি হয়ে যাবে, চার্জ নিরপেক্ষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে যে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা সমান সমান কি, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। ওকে ওকে, আচ্ছা। এখন কথা হলো এ তাহলে কি, এ যেহেতু আমাদের ভর সংখ্যা, এ ভর সংখ্যা সমান সমান কি, এ হলো আমাদের কি, ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা সমান সমান আমরা কি বলতে পারি, কোন একটা মৌলের নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসটা কি জিনিস, আচ্ছা দেখেন নিউক্লিয়াসটা কি জিনিস, এটা যদি একটা মৌল হয় এর বাইরে কি থাকবে, বাইরের দিক থেকে ইলেকট্রন ঘোরাফেরা করবে, এর ভিতরে প্রোটন আর নিউট্রন থাকবে না। এই প্রোটন আর নিউট্রন যুক্ত এই যে মাঝখানে যে অতি বেশি বা খুব বেশি যে ভরযুক্ত একটা অঞ্চল থাকবে, এটাকে কি বলা হয়, নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, এটাকে নিউক্লিয়াস বলা হয়। আর এই নিউক্লিয়াসের যে সংখ্যাটা, প্রোটন আর নিউট্রন দুটো যোগ করে যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে কি বলা হয়, নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, তাহলে কি বলা হয়, নিউক্লিয়ন। দেখো এটা নিউক্লিয়ন সংখ্যা, তাহলে কি বলা হয়, নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। আচ্ছা, তাহলে ভর সংখ্যা সমান সমান কি জিনিস, দেখো ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এ পর্যন্ত কি ক্লিয়ার? দেখো তাহলে কি বলছে, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। আচ্ছা, এখন আমরা এইটাকে যদি আমরা একটু শর্ট ভাবে লিখি, দেখো তো তাহলে এরকম দেখায় কিনা, a ইজ ইকুয়াল টু, আমরা এভাবে লিখতে পারি, আমি শর্ট করে লিখতেছি, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। এখন যদি নিউটন সংখ্যা বের করতে চাই, দেখো তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পাই, ভর সংখ্যা থেকে কিন্তু প্রোটন সংখ্যা বাদ দিলে কিন্তু আমরা নিউটন সংখ্যাটা পেয়ে যাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা আয়ন বা চার্জ সংখ্যা কি জিনিস একটু ছোট করে দেখি। আয়ন, আয়ন জিনিসটা কি, যতগুলো আয়ন বা চার্জ, ঠিক আছে, এখানে লিখে দিই, দেখো আয়ন বা চার্জ, এটা কি, যতগুলো ইলেকট্রন যতগুলো ইলেকট্রন বের হয় বা যুক্ত হয়, বা যুক্ত হয়, তোমাদের যখন তড়িৎ রসায়ন পড়াবো না, তখন এটার নাম হয়ে যাবে কি জানো, তুল্য সংখ্যা। তখন এটার নাম হয়ে যাবে তুল্য সংখ্যা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত একটু খেয়াল করো। তাহলে এম আয়ন অথবা মানে এম জিনিসটা কি, আয়ন বা চার্জ, যতগুলো ইলেকট্রন বের হয় বা যুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো, একটা পরমাণুতে যদি আমি ভরটা নিই, তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো পারমাণবিক ভর। তখন আমরা কি পাবো, পারমাণবিক ভর। চলে আসো, পারমাণবিক ভর কি জিনিস সেটা একটু দেখি, তাহলে বিষয় না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখবো, পারমাণবিক ভর। পারমাণবিক ভর। এখন পারমাণবিক ভর সমান সমান কি, কোন মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর। তাহলে পারমাণবিক ভর কি জিনিস ভাইয়া, কোন মৌলের একটা পরমাণুর ভর। পারমাণবিক ভর কি জিনিস ভাইয়া, কোন মৌলের একটা পরমাণুর ভর। ওকে ওকে, আচ্ছা যেহেতু আমার কাছে ক্যালকুলেটর এখন নেই, তো আমি তোমাদের ক্যালকুলেশন তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আপাতত কিছু জিনিস দেখো, একটু মাথায় ঢোকাও, ঠান্ডা করে মাথায় ঢোকাও। এই জিনিসগুলো কিন্তু এখন যদি না বোঝা যায় তাহলে কিন্তু তোমাদের পরে বুঝবে না। ঠিক আছে, আপনাদের একটু বোঝো, পরে অনেক কাজে লাগবে, একটু ভালো করে ক্লিয়ার হোক। পারমাণবিক ভর কি জিনিস, কোন মৌলের একটি পরমাণুর ভর। আচ্ছা, তার কোন মৌলের একটা পরমাণুর ভর যদি আমরা নির্ণয় করি, আমি সোডিয়ামে নির্ণয় করছি। ঠিক আছে, আমি সোডিয়ামে যদি নির্ণয় করি, দেখো তো সোডিয়াম মৌলটার কি হবে, সোডিয়াম মৌলটার দেখতে এরকম হবে না, দেখতে তো এরকম একটা সোডিয়াম মৌল, তাই না? এখন এর মধ্যে কি পাবো, এর মধ্যে আমি প্রোটন পাবো কতগুলো বলো তো, কতগুলো প্রোটন, প্রোটন কতগুলো, প্রোটন কতগুলো, প্রোটন পাবো আমরা 11টা।
এর মধ্যে আমরা নিউট্রন পাবো কতগুলো, বলো বলো বলো, নিউট্রন পাবো কতগুলো, নিউট্রন নিউট্রন সোডিয়ামের ভর কত, বলো সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর 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 হলো 23। আমাদের প্রোটন কত, প্রোটন হলো 11। তাহলে নিউট্রন কত, a মাইনাস বি, তাহলে a কত 23 মাইনাস 11 সমান সমান কত হয় 12। তাহলে আমাদের নিউট্রন কয়টা, নিউট্রন কয়টা বলো বলো, 12টা। ঠিক আছে। আচ্ছা এখন কথা হলো এরপর আমাদের ইলেকট্রন তো আছে তাই না, ইলেকট্রন তো আছে, দেখি তো ইলেকট্রন, ইলেকট্রন কতগুলো আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তাহলে আমার ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রন আছে 11টা। ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে 11টা। এখন কথা হলো ভাইয়া একটু দেখি পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে পারমাণবিক ভর, পারমাণবিক ভর সমান সমান আমরা কি দেখছিলাম একটু খেয়াল করো তো, কোন একটা মৌলের পরমাণুর ভর, ভর জিনিসটা সমান সমান কি, একটু ভালো করে খেয়াল করো, প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর, এটা কি মনে আছে, প্রোটন প্লাস নিউট্রন সমান সমান ভর সংখ্যা। তাহলে কি হবে, মৌলের প্রোটনের ভর ভর যোগ মৌলের নিউট্রনের ভর, মৌলের নিউট্রনের ভর। দেখো তো এইটুকু খেয়াল আছে, আমরা কিন্তু এখানে ইলেকট্রনের ভর যোগ করছি না, ইলেকট্রনের ভর কিন্তু যোগ করছি না। কেন করছি না, কারণ ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, এই কারণে। আর ইলেকট্রনের ভর অতীব নগণ্য, খুবই ছোট, এই কারণে আমরা ইলেকট্রনের ভর কিন্তু কাউন্ট করছি না। আবার মনে রাখো, তাহলে মৌলের প্রোটনের ভর, আচ্ছা প্রোটনের ভর কিভাবে নির্ণয় করবো ভাইয়া, একটা মৌলের প্রোটন কয়টা, দেখো তো সোডিয়ামের আমি যদি নির্ণয় করি, সোডিয়ামের প্রোটন কয়টা বলো তো, সোডিয়ামের প্রোটন আছে কিন্তু 11টা। তাহলে সোডিয়ামের প্রোটন কয়টা, 11টা। এখন একটা প্রোটনের ভর কত, বলো বলো বলো, একটা প্রোটনের ভর 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এটা হলো আমাদের 11টা প্রোটনের ভর। কিন্তু সেম ভাবে যদি আমরা নিউট্রনের কয়টাগুলো নিউট্রন আছে বলো তো, নিউট্রন আছে দেখো 12টা। তাহলে 12টা নিউট্রন, 12টা নিউট্রন, একটা নিউট্রনের ভর কত 675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এখন এখানে একটা সামথিং কিছু একটা মান আসবে, সেই মানটা আমাদের কিসে আসবে, সেই মানটা আসবে আমাদের গ্রামে। ঠিক আছে, সেই মানটা কিসে আসবে, সেই মানটা আসবে গ্রামে। তাহলে একটু খেয়াল করো, তাহলে এই জিনিসটা আমরা কি পাবো, এই জিনিসটা আমরা পাবো হলো পারমাণবিক ভর, পারমাণবিক ভর, মাইন্ড ইট, পারমাণবিক ভর। ঠিক আছে। তবে তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো সোডিয়ামের পারমাণবিক ভর কত জানি, আমি সোডিয়ামের পারমাণবিক ভর এখানে তো লিখছিলাম যে 12, তাই না, সোডিয়ামের পারমাণবিক ভর 12 লিখছিলাম। কথা হলো ভাইয়া একটু খেয়াল করো, আমরা যেটা পরীক্ষায় ব্যবহার করি বা এখানে লিখি সেটা আপেক্ষিক পারমাণবিক ভর, নট পারমাণবিক ভর। ঠিক আছে, এটা তোমার অ্যাটমিক মাস না, এটা কি হবে, এটা আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, এখন আপেক্ষিক পারমাণবিক ভর কি জিনিস ভাইয়া, এখন একটু পরে আমরা সেটা দেখব। আপাতত একটা একক একটু দেখো। ঠিক আছে, পারমাণবিক ভরের একক কি, পারমাণবিক ভরের একক, একক কি জিনিস, একক হলো আমাদের অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট বা AMU অথবা অথবা গ্রাম। ঠিক আছে, অথবা গ্রাম, আমরা এই জায়গাটাই গ্রাম এককে আমরা বের করছি। ঠিক আছে, ঠিক আছে। এখন কথা হলো 1 AMU সমান সমান কত গ্রাম, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। 1.6605 ইন্টু 10⁻⁻ কত, -24 গ্রাম, 24 গ্রাম। এখন 1 AMU এটা সমান সমান আরেকটা জিনিস বলতে পারি 1 ডালটন। ঠিক আছে, 1 AMU বা 1 ডালটন, DALTO। আচ্ছা একটু ওয়েট, DA, ও আচ্ছা আমি তো মনে হয় খুব ছোট করে লিখছি তাই না, দেখো না দেখতে পারি একটু দেখো, DALTON, 1 ডালটন, খুব ছোট হয়ে যাচ্ছে না লেখাটা। আচ্ছা আজকের মতো দেখো, এরপর থেকে ইনশাআল্লাহ ভালো করে লিখবো। এ পর্যন্ত বুঝছো, এ পর্যন্ত বুঝছো 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 বুঝছো। এরপর আমি এরপর এইটুকু মিশাবো, মিশানোর পরে মিশানো, আচ্ছা যারা তুলতে পারো নাই তারা একটু ভিডিওটা পজ করে তুলে নিও। ঠিক আছে, কারণ আমি জায়গাটা একটু লিখবো তো এই কারণে। এখন আমরা একটু দেখি আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক
আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর। তোমাদের ভাইয়া খেয়াল আছে, আমি একটু আগে বলছিলাম আপেক্ষিক শব্দের অর্থ কি? কোনো কিছুর সাপেক্ষে। আপেক্ষিক শব্দের অর্থ কি? কোনো কিছুর সাপেক্ষে। তাহলে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর কার সাপেক্ষে নির্ণয় করব? হ্যাঁ, এটা একটা কোশ্চেন। কার সাপেক্ষে নির্ণয় করব? আমাদের তিনটা স্কেল আছে, ঠিক আছে? তিনটি স্কেল ব্যবহৃত হয়। স্কেল ব্যবহৃত হয়। তাহলে তিনটি স্কেল কি কি? একটা হলো আমাদের হাইড্রোজেন স্কেল, ঠিক আছে? একটা কি? একটা হলো হাইড্রোজেন স্কেল, হাইড্রোজেন স্কেল। তারপরে কি আছে? আরেকটা আছে অক্সিজেন স্কেল। আরেকটা কি আছে? অক্সিজেন স্কেল। আরেকটা আছে অক্সিজেন স্কেল। আর সবথেকে বহুল ব্যবহৃত এখন এইটা আমরা ব্যবহার করি, সেটা কি? সেটা হলো কার্বন স্কেল, ঠিক আছে? কার্বন স্কেল। এই তিনটা স্কেল আমরা ব্যবহার করি। তাহলে কি কি স্কেল? একটা হলো হাইড্রোজেন স্কেল, একটা অক্সিজেন স্কেল, একটা কার্বন স্কেল, ঠিক আছে? আমরা এই জিনিসটা ব্যবহার করি। আচ্ছা, এই জিনিসটা যদি ব্যবহার করি তাহলে এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা একটু শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান আমরা কি লিখতে পারি জানো? কোন মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর। তাহলে কি লিখলাম? কোন মৌলের একটি পরমাণুর ভর বা নিউক্লিয়াসের ভর, তুমি যা বলবে সেটাই, ভাগ কার্বন 12 আইসোটোপের বা মৌলের, তো আমি আইসোটোপে লিখলাম, ঠিক আছে? কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন ভাইয়া একটু খেয়াল করো, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ সমান সমান কত? এই জিনিসটা তুমি ক্যালকুলেট করে বের করতে পারবা যদিও। তারপর আমি বলি এটার মান কত আসবে। এটার মান আসবে হলো 1 এ, আচ্ছা আমি মনে হয় দেখা যাবে না, ঠিক আছে? আমি নিচে লিখতেছি, একটু খেয়াল করো। এটা কত আসবে? 1 AMU বা 1 ডাল্টন বা 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তোমরা বিষয়টি 1.6 ইন্টু 10⁻⁻24 এটা দিয়ে ভাগ করো, যাই হোক একই জিনিসই। তাহলে আমরা যদি এখন সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই তাহলে কি হবে? আমরা এই যে এই সংখ্যাটা পেলাম না, এই সংখ্যাটা এইখানে চলে আসবে। তাহলে আসলো, এখন কি দিয়ে ভাগ করবো? যার সাথে তুলনা করছি, কার্বনের সাথে তুলনা করছি, তাহলে ওইটা নিচে হবে। নিচে দিয়ে কি করবো? 1 পয়েন্ট, এটা কোন এককে ছিল? গ্রাম এককে। তাহলে ওইখানে আমরা 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই গ্রাম গ্রাম কাটাকাটি হয়ে যায় আমরা কত পাবো জানো? সোডিয়ামের ক্ষেত্রে পাবো হলো 23। এটাই অ্যান্সার। 22 দশমিক না 23 দশমিক মেবি 01 বা এরকম সামথিং কিছু একটা আসে, তো ওইটাকে আমরা 23 ধরে নিই। তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর এখানে কত আসে? আপেক্ষিক পারমাণবিক ভর আসে কিন্তু 23। দেখো এইভাবে কিন্তু আমরা পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর এই জিনিসগুলো কিন্তু হিসাব করি। তাহলে ভাইয়া এইখান থেকে তাহলে আমাদের কি শিক্ষা পেলাম একটু খেয়াল করো। পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর নট সেম, ঠিক আছে? পারমাণবিক ভর কি জিনিস? কোন একটা পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে, যতগুলো নিউট্রন আছে তার ভরের সমষ্টি। আর আপেক্ষিক পারমাণবিক ভর কি? ওই সমষ্টিকে আমি যদি এই একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি, কোন সংখ্যা? 1 ডাল্টন দিয়ে যদি ভাগ করি বা 1 ইউনিট দিয়ে যদি ভাগ করি, তাহলে যে জিনিসটা পাবো সেই জিনিসটা আমাদের কি পাবো? সেই জিনিসটা আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? সেই জিনিসটা আমরা কি পাবো? আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের কি কোনো একক থাকবে? আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক থাকবে না, এটা কিন্তু মাস্ট। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না, ঠিক আছে? আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না। এখন ভাইয়া তোমাদের ছোট্ট একটা জিনিস পড়ায় শেষ করে দেবো আজকে। একটা সূত্র, ঠিক আছে? কোন একটি
মৌলের যদি একাধিক আইসোটোপ থাকে, ধরে নাও 3টা আইসোটোপ, দুটাও থাকতে পারে, 3টি আইসোটোপ ও প্রকৃতিতে এদের প্রাপ্যতা নিচের মতো হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তাহলে এটা কি হবে ভাইয়া, একটু খেয়াল করো, জিনিসগুলো যদি এরকম হয়, ধরো যে এম আছে কত x%, এন আছে কত y%, পি আছে কত z%, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে আমাদের কত হবে দেখো, তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান হবে x, আচ্ছা এম, আচ্ছা তোমাদের আমি আরেকটু সহজ করে দিই, ঠিক আছে, আরেকটু সহজ করে দিই, এ বি সি। দেখো এই জিনিসগুলো কি, এম এর ভর হলো এ, এন এর ভর বি, পি এর ভর সি, এম এর প্রকৃতিতে প্রাপ্যতা x%, এন এর প্রকৃতিতে প্রাপ্যতা y%, পি এর প্রকৃতিতে প্রাপ্যতা z%, ঠিক আছে? আরেকবার খেয়াল করো, এম এর ভর আমাদের 3টা আইসোটোপ বলছে, একটু খেয়াল করো, কোন একটি মৌলের 3টি আইসোটোপ ও প্রকৃতিতে প্রাপ্যতা, কোন একটা মৌল, ধরে নাও কোন একটা মৌল, তার, আচ্ছা মৌলগুলো তোমাদের জন্য আমি সেম করে দিই, ঠিক আছে, তোমাদের জন্য আমি সেম করে দিই, দেখো তাহলে যেহেতু আইসোটোপ সেম, তো পরের ক্লাসে আমি আবার দেখাবো, আপাতত একটু খেয়াল করো, ধরে নাও এম আমার একটা মৌল, এম মৌলের 3টা আইসোটোপ দেওয়া আছে যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তারা, ঠিক আছে? তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে ভর সংখ্যা এ, দ্বিতীয়টার ক্ষেত্রে ভর সংখ্যা বি, তৃতীয়টার ক্ষেত্রে ভর সংখ্যা সি। এখন এই এ ভর বিশিষ্ট যেই আইসোটোপটা ছিল তার প্রকৃতিতে প্রাপ্যতা x%, বি ভর বিশিষ্ট যে আইসোটোপ ছিল তার প্রকৃতিতে প্রাপ্যতা y%, এবং সি ভর বিশিষ্ট যে আইসোটোপটা ছিল তার প্রকৃতিতে প্রাপ্যতা z%। এমন যদি হয় তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের নির্ণয় করতে হবে, কেমন হবে তখন আমাদের একটু খেয়াল করো, a ইনটু x, তারপরে কত হবে b ইনটু y প্লাস c ইনটু z ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এইটা আমাদের হলো মেইন সূত্র, তাহলে আমাদের এইটাই হলো আমাদের মেইন সূত্র। আচ্ছা ভাই তোমাদের একটা বেসিক দিয়ে শেষ করবো এখন, কিন্তু একটা বেসিক দিয়ে শেষ করি। আচ্ছা বলো তো ভাইয়া, আমি এখানে নিচে 100 দিলাম কেন? এই 100 কি আমি উড়িয়ে না বসাইছি? একটু বলো তো। আচ্ছা ছোট্ট একটু টিপস, দেখো আমাদের পার্সেন্ট বলতে কি বোঝাই আমরা বলো তো? পার্সেন্ট বলতে 1/100 বোঝাই আমরা, ঠিক আছে? পার্সেন্ট বলতে কি বোঝাই? 1/100 বোঝাই। আচ্ছা তাহলে এই আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান আমরা কি লিখতে পারতাম? আমরা এরকম লিখতে পারতাম না, দেখো তো, a ইনটু x% প্লাস b ইনটু y% প্লাস c ইনটু z%, এরকম লিখতে পারতাম। এখন কথা হলো a ইনটু x ইনটু 1/100 এরকম লিখতে পারতাম, b ইনটু y ইনটু 1/100 লিখতে পারতাম, c ইনটু z ইনটু 1/100 লিখতে পারতাম, পারতাম কি না বলো? 1/100 কমন নাও, তাহলে কি হয় ax প্লাস by প্লাস cz এরকম আসে না? এখন কথা হলো এই 100টাকে আমি নিচে ভাগ করে দিই, দেখো ax প্লাস by প্লাস cz ডিভাইডেড বাই 100, এই জিনিসটাই কিন্তু আমার এইখানে দেওয়া আছে। এবার কি বুঝতে পারছো? এই জিনিসটাই কিন্তু উপরে দেওয়া আছে, এই জিনিসটাই উপরে দেওয়া আছে। আচ্ছা তাহলে ভাইয়া আজকে মোটামুটি অনেকক্ষণই ক্লাস হলো, সামনের দিন থেকে তোমাদের হয়তো আইসোটোপটা শুরু করব, ধীরে ধীরে এই চ্যাপ্টারটা পুরোটাই শেষ করছি ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটা যখন পুরোটাই শেষ হয়ে যাবে ভিডিও রেকর্ড করা, তখন হয়তো তোমাদের জন্য ইউটিউবে বা ফেসবুকে হয়তো বা 2 জায়গায় দিয়ে দিতে পারি। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, আমি বর্তমানে পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে MBBS 4th ইয়ার, ACC 22 ব্যাচ, এই হলো আমার পরিচয়।
তোমরা আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? যাতে আমি এমবিবিএসটা তাড়াতাড়ি শেষ করতে পারি, শেষ করে যাতে পরবর্তী ধাপে যেতে পারি। আর ইনশাল্লাহ দেখি হয়তো এই চ্যাপ্টারটা যদি শেষ হয়ে যায় তাহলে বাকি চ্যাপ্টারগুলো হয়তো তোমাদের জন্য তৈরি করতে পারি, ফ্রিতে তৈরি করতে পারি। আর আমার যে প্রতিষ্ঠান এলডোরাডো, ওইটার জন্য তোমরা একটু দোয়া করবা, গ্রুপে জয়েন হবা, ইউটিউব চ্যানেল আছে ওইখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা দরকার পড়লে, ঠিক আছে? আর যতটুকু পারো, আর নিজের প্রতি খেয়াল রাখো, পড়াশোনা করো ঠিক মতো। আর কি বলবো, এটুকুই না। আল্লাহ হাফিজ।